আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2019 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ কোরিয়ান মুভিটির নাম এ লিটল প্রিন্সেস। এটি মূলত একটি ইমোশনাল ড্রামা মুভি। মানুষের জীবন বড়ই বিচিত্রময়, আর এই বিচিত্রময় জীবনে প্রতিটি মানুষকেই তার জীবনের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয়। কিন্তু কিছু কিছু মানুষের যেন জন্মই হয় সারাটি জীবন লড়াই করে টিকে থাকার জন্য। এমনই এক অসহায় মানুষের জীবনের গল্প বলবো আজ, যে কিনা তার সারাটি জীবন দারিদ্রতার সাথেই পার করেছে, আর বৃদ্ধ বয়সে এসেও কষ্ট যেন তার পিছুই ছাড়ে না। আর তার এই কষ্টের জীবনে হঠাৎ করেই তার দুজন নাতনি চলে আসে। এরপরেই যেন তার পুরো জীবনের গল্পটাই বদলে যায়। তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। তাহলে চলুন ঘুরে আসা যাক অসহায় এক নানি নাতনির জীবনের গল্প থেকে। তো গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা কোনো এক জায়গাতে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হচ্ছিল। সে আসলে একজন প্রফেশনাল ফটোগ্রাফার ছিল, আর তাই সে আজকে তার ফটো এক্সিবিশনের জন্য যাচ্ছে। এবার সে এখানে একটা সাদা রঙের স্কার্ফ বের করে তার গলায় পরে নেয়। এরপর ঘটনা চলে যায় কিছু বছর অতীতে, যেখানে আমরা একটি ছোট মেয়েকে দেখতে পাই। তার নাম গংসু। তার পিঠে ছোট একটি বাচ্চাও ছিল। তো গংসু এখানে তার হাতে ছোট একটি থলে নিয়ে তার নানির বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। রাস্তার পাশে একটা ছোট দোকান রয়েছে, যেখানে একজন মহিলা বসে আছে। গংসুর সাথে যে লোকটি রয়েছে, এই মহিলাটি হচ্ছে তার মা। তো লোকটি এখানে তার মাকে বলে, তোমার যে বান্ধবী আছে না, এই মেয়েটি হচ্ছে তারই নাতনি। তার মা তখন তাকে বলে, ও আচ্ছা, এটা তো তাহলে সেই মেয়ে যার মা সিঙ্গার হওয়ার জন্য বাড়ি ছেড়ে পালিয়েছিল। কিন্তু এ কথা শুনে গংসুর খুবই মন খারাপ হয়ে যায়। এরপর সে সেই লোকটির সাথে তার নানির বাড়ির সামনে চলে আসে। তবে তার নানি বাড়িতে ছিল না। তাই লোকটি এখানে গংসুকে বলে, তোমার নানি হয়তো কাজে গিয়েছে, উনি আসতে আসতে তুমি ভেতরে গিয়ে বসো। গংসু তখন লোকটির কথা মতো বাড়ির ভেতরে প্রবেশ করে। আর কিছুক্ষণ পরেই তার নানি বাড়িতে ফিরে আসে, আর এসেই তাকে দেখে কিছুটা অবাক হয় এবং তার কাছে জানতে চায় সে কে আর কোথা থেকে এসেছে। নানির আওয়াজ শুনতে পেয়ে গংসু চমকে ওঠে, কারণ সে ঘুমিয়ে পড়েছিল। গংসু তখন ভয়ে তার কাছে থাকা থলেটি শক্ত করে জড়িয়ে ধরে। তার নানির এতে কিছুটা সন্দেহ হয়। সে তখন গংসুকে বলে, তুমি কি কোনো কিছু চুরি করে এসেছ? গংসু অস্বীকার করলেও তার নানি বিশ্বাস করে না। সে গংসুর সঙ্গে জোড়াজোড়ি করলে গংসুর হাতে থাকা থলেটি নিচে পড়ে ভেঙে যায়। থলেটি খুললে দেখা যায় সেখানে কাচের একটি পাত্র রয়েছে, যেটা ভেঙে গিয়েছে। এটা ছিল গংসুর মায়ের শেষ অস্থি। সে এখানে তার মায়ের কথা মনে করে কান্না করছিল। এরপর সে তার নানিকে বলে তার মায়ের নাম হচ্ছে কিম। তার মায়ের নামটি শুনে তার নানি চমকে ওঠে, কারণ তার মেয়ের নামও ছিল কিম। তাই সে এখানে বুঝতে পারে যে গংসু আসলে তার নাতনি। এটা জানতে পেরে সে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু খুশির চাইতে তার দুঃখটাই বেশি ছিল, কারণ তার মেয়ে মারা গিয়েছে। গংসু তখন তার নানিকে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের দুজনকে এখানে থাকতে দেবে? এমনকি সে জানায় এই ছোট্ট বাচ্চাটি তার বোন। তার মুখে এমন কথা শুনে তার নানি তখন খুশি হয়ে বলে, আমি তো ভেবেছিলাম আমার মেয়ে কখনো ফিরে আসবে না, কিন্তু সৃষ্টিকর্তা আজ আমাকে একটি মেয়ের বদলে দুটি মেয়ে পাঠিয়ে দিয়েছে। তোমরা আমার সাথে থাকলে আমি অনেক খুশি হব। এরপর তার নানি তার নাম জানতে চায়। এতে সে জানায় তার নাম গংসু এবং তার ছোট বোনের নাম জিনা। তার নানি তখন তাকে বলে, তুমি কি জানো গংসু নামের অর্থ কি? এর অর্থ হচ্ছে প্রিন্সেস। তাই আজ থেকে তুমি আমার কাছে আমার প্রিন্সেস হয়ে থাকবে। এবার তার নানি তাদের জন্য রান্না করতে যায়। তখন গংসু বলে যে এত তাড়াতাড়ি রান্না করার কি প্রয়োজন, এখন তো মাত্র সন্ধ্যা। তার নানি তখন বলে, আমার এখন অনেক বয়স হয়েছে, তাই আমি অনেক ধীরে ধীরে কাজ করি, এজন্য রান্না শেষ হতে হতে রাতি হয়ে যাবে। গংসু তখন তাকে সাহায্য করতে চাইলে তার নানি তখন তাকে গিয়ে তার ছোট বোন জিনার দেখাশোনা করতে বলে। এভাবেই প্রায় বেশ কিছু সময় পার হয়ে যায়। গংসুর নানি গংসুকে এখন একটি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। আর স্কুলের প্রথম দিনেই সে ক্লাস টিচারের একটি প্র্যাকটিক্যাল গ্লোবকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচায়, যার ফলে টিচার তার অনেক প্রশংসা করে। এরপর
গংসু ক্লাসের সবাইকে তার পরিচয় দেয়। গংসু আগে যে স্কুলে পড়তো সে সেখানকার ক্লাস টপার ছিল। তাদের ক্লাসের মধ্যে কিউট একটা ছেলে আছে যার নাম ইয়ং। সে গংসুকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সে এতটাই খুশি হয়ে যায় যে তার হাসি যেন বন্ধই হচ্ছিল না। সে তখন টিচারকে বলে তার পাশে গংসুকে বসিয়ে নেয়। ক্লাসের ভেতরে আবার সাং নামের একটি মেয়েও ছিল। সেও আবার পছন্দ করত ইয়ংকে। তাই গংসুকে ইয়ংকের পাশে দেখে সে বেশ জেলাস ফিল করছিল। তাই ব্রেক টাইমে রাস্তার মাঝে একটি কাঠ দিয়ে গংসুকে সে ফেলে দেয়। আর সে গংসুকে বলে, ইয়ংকের সাথে তুমি বেশি হেসে হেসে কথা বলবে না। যদি তার সাথে তোমাকে আরেকবার দেখেছি তাহলে তোমার মুখ ভেঙে দেব। তোমার মা তো পালিয়ে গিয়েছে, তুমিও কোথাও পালিয়ে যাও। মায়ের সম্পর্কে এসব কথা শুনে গংসু প্রচন্ড রেগে যায়। আর সে এক ঘুষিতে সাংকের নাক ফাটিয়ে দেয়, যেটা দেখে গংসুর প্রতি ইয়ং আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। তো এবার আমরা গংসুকে তার বাড়িতে দেখতে পাই। সেখানে সে তার নানিকে কাজে হেল্প করে। তার বোন জিনা যে কাপড়গুলো নষ্ট করেছে গংসু সেগুলো ধোয়ার জন্য নিয়ে যাচ্ছিল। তখন তার নানি তাকে বলে, তোমার এত কষ্ট করার প্রয়োজন নেই, আমরা জিনার জন্য ডাইপার কিনে আনবো, তাই এই কাপড়গুলো ফেলে দাও। এরপর তার নানি তাদেরকে নিয়ে একটি সুপার মার্কেটে যায়। কিন্তু তার নানির কাছে ডাইপার কেনার মতো কোনো টাকাই ছিল না। আর সুপার মার্কেটে যতগুলো ডাইপার ছিল সবগুলোই ছিল বড় সাইজের, কিন্তু সেগুলোর সাথে আবারও ছোট সাইজের ফ্রি ডাইপারের প্যাকেট ছিল। গংসুর নানি এখানে একটু চালাকি করে। সে যতগুলো ফ্রি ডাইপারের প্যাকেট ছিল সে সেখান থেকে বেশ কয়েকটি প্যাকেট নিয়ে কাউন্টারে জমা দেয়। আর ফ্রি প্যাকেটগুলোর সঙ্গে সে একটি বড় ডাইপারের প্যাকেটও নিয়েছিল। তাই রিসিপশনে থাকা মেয়েটি মনে করে যে বড় প্যাকেটের সঙ্গে সবগুলোই হয়তো ফ্রি ডাইপার, তাই সে একটি বড় ডাইপারের দাম রেখে দেয়। এরপর গংসু এবং তার নানি বাইরে এসে সমস্ত ফ্রি ডাইপারগুলো তাদের ব্যাগে ঢুকিয়ে নেয়। এরপর সে বড় ডাইপারটি নিয়ে আবারও কাউন্টারে গিয়ে বলে যে এটা সে নিবে না, তাই সে এটা রিটার্ন করতে চায়। সে জিনার জন্য ফ্রিতেই ডাইপার আনতে পারে। গংসুর নানি আসলে রাস্তার পাশে ছোট্ট একটি দোকান নিয়ে বসতো, যেখানে সে তার হাতের তৈরি কিছু জিনিস বিক্রি করে। তবে এটা দিয়ে তার সংসার চালাতে খুবই কষ্ট হয়। অন্যদিকে আমরা সেই লোকটিকে দেখতে পাই যাকে গংসুর সাথে মুভি শুরুতেই দেখেছিলাম। তার সঙ্গে একটি মেয়ে ছিল, যেটা আর কেউ নয় বরং সে ছিল গংসুর ক্লাস টিচার। লোকটি আসলে তাকে অনেক বেশি পছন্দ করত, কিন্তু টিচার তাকে একদমই পছন্দ করত না। তাই লোকটি এখানে তাকে ফুল দিয়ে প্রপোজ করলে টিচার রেগে গিয়ে তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয় আর তাকে গালাগাল করে সেখান থেকে চলে যায়। তবে এই পুরো বিষয়টা দেখতে পায় গংসুর নানি। লোকটি এতে কিছুটা ঘাবড়ে গিয়ে তার কাছে আসে, কারণ সে ছিল তারই মায়ের বান্ধবী। তাই সে যদি এসব কথা তার মাকে বলে দেয়, এজন্য সে গংসুর নানির কাছে অনুরোধ করে যেন সে তার মাকে কোনো কিছুই না জানায়। গংসুর নানি তখন লোকটিকে বলে যদি তার বেচা কেনা ভালো হয় তাহলে সেই ব্যাপারে তার মাকে কিছুই বলবে না। তাই লোকটি তখন তার কাছ থেকে তার সমস্ত জিনিস কিনে নেয়। আর সে জানতে চায় সে কিভাবে প্রপোজ করলে তার ভালোবাসার মানুষটি রাজি হবে। গংসুর নানি তখন তাকে বলে যে সে তার দোকানের রুমালগুলো অনেক যত্ন করে সুন্দরভাবে তৈরি করে, তাই সে যদি এই রুমালে একটি কবিতা লিখে মেয়েটিকে প্রপোজ করে তাহলে নিশ্চয়ই মেয়েটি তাকে ভালোবাসবে। তো এখানে গংসুর নানি টাকা পেয়ে জিনার জন্য প্রচুর পরিমাণে দুধ এবং ডাইপার কিনে আনে। সে আবার একটি সোয়েটার বুনছিল আর এই কাজে গংসুও তাকে সাহায্য করে। তবে এমন সময় গংসুর মাথায় একটি সুতো লেগেছিল। তার নানি সেটা দেখতে পেয়ে যখনই হাত দিয়ে সেটাকে সরাতেই যাবে ঠিক তখনই গংসু প্রচন্ড ভয় পেয়ে দূরে সরে যায় আর বারবার বলতে থাকে যে তার মা তাকে কোনোদিনও মারত না। কিন্তু গংসুর এমন আচরণ দেখে তার নানি অনেক ভালোভাবেই বুঝে যায় যে তার মেয়ে কিম গংসুর ওপর কতটা অত্যাচার করত। কারণ আর যাই হোক সে অন্তত তার মেয়েকে খুব ভালোভাবেই জানত। তো পরের দিন সকালে গংসু যখন স্কুলে যাচ্ছিল ঠিক তখনই গংসুর কাছে সেই লোকটি আসে আর তাকে একটি রুমাল দিয়ে বলে যে এটা যেন সে তার ক্লাস টিচারকে গিয়ে দেয়। আর সে গংসুকে রুমালটি খুলে দেখতে নিষেধ করে, কিন্তু গংসু একটু দুষ্টু ছিল। তাই লোকটি সেখান থেকে চলে গেলে সে রুমালটি খুলে দেখে, যেখানে একটি ভালোবাসার ছন্দ লেখা ছিল। আর ছন্দটি অনেক ফানি ছিল, যেটা পরে গংসু তার হাসি আটকাতে পারে না।
এরপর গংসু তার এক ফ্রেন্ডের মাধ্যমে টিচারকে গিয়ে রুমালটি দেয়। আর টিচার যখন রুমালের মধ্যে থাকা ছন্দটি পড়ে তখন সে আরো বেশি রেগে যায় আর ভাবে যে এত ফালতু ছন্দ আজকাল কে লিখে। এবার স্কুল শেষে গংসু এবং ইয়ং দেখতে পায় স্কুলের দেয়ালে অনেকগুলো ছবি লাগানো আছে। গংসু তখন বলে যে তারও এমনই কিছু ছবি তোলার শখ আছে। তারা এই ব্যাপারে কথাই বলছিল, কিন্তু এমন সময় সাং তাদেরকে দেখে প্রচন্ড জেলাস ফিল করছিল। অন্যদিকে আমরা গংসুর নানিকে দেখতে পাই, যে কিনা তার বান্ধবীদের সাথে টাকা দিয়ে বাজি ধরে একটা গেম খেলছিল। আর এখানে তাদের কথাবার্তা শুনে বোঝা যায় যে তাদের ভেতরে সবসময় খুনসুটি চলতে থাকে। এবার গংসু যখন সেখানে আসে তখন সে সবাইকে স্মোক করতে দেখতে পায়, যার ফলে সে প্রচন্ড রেগে যায়। আর সে তার নানিকে বলে স্মোক করা কোনো মানুষের পক্ষেই ভালো না, আর তার বয়সী মানুষের জন্য তো একদমই না। কিন্তু ঠিক এমন সময় সেখানে ইয়ংকের মা চলে আসে, যার একটি ছোট্ট বাচ্চা ছিল, যে কিনা তার বাচ্চার জন্য দুধ নিয়ে যাচ্ছিল। তাই সে জিনার জন্য কিছুটা দুধ দিয়ে যায়। সেই সাথে সে বলে যে পাশের একটি হসপিটালে বাচ্চাদেরকে ফ্রি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তখন গংসুর নানি বলে ভ্যাকসিন দিতে তো টাকা লাগে। এতে ইয়ংকের মা জানায় সে হসপিটালের একজন ডক্টরের ছোট একটি বাচ্চা ছিল এবং বাচ্চাটি একটি রোগে মারা গিয়েছে। তাই ডক্টর সিদ্ধান্ত নিয়েছে যে তিনি সকল বাচ্চাকে এই রোগ থেকে বাঁচানোর জন্য ফ্রি ভ্যাকসিন দেবে, আর তিনি সেটাই করছেন। তুমি একটা কাজ করো, তুমিও জিনাকে নিয়ে সেখানে চলে যাও। তো এরপর গংসু আর তার নানি আবারও সেই সুপার শপে যায়। আগের বারের মতো ফ্রি ডাইপারগুলো বের করতে থাকে, কিন্তু এইবার স্টোর ম্যানেজার তাদেরকে চুরি করতে দেখে ফেলে আর বলে আচ্ছা আমি এবার বুঝতে পারছি যে ফ্রি ডাইপারগুলো কিভাবে গায়েব হয়ে যেত। বড় প্যাকেটগুলো কিনলে তো ছোট প্যাকেটও ফ্রিতে পাওয়া যায়, তারপরও এগুলো চুরি করার কোনো মানে আছে কি? তখন গংসুর নানি বলে প্যাকেটগুলোর ওপরে তো ফ্রি লেখা আছে, তাহলে তোমরা ফ্রিতে এগুলো দিচ্ছ না কেন? ম্যানেজার বলে এমনটা করার কোনো নিয়ম নেই। তখনই গংসুর নানি সেই ম্যানেজারের পা ধরে ফেলে আর বলে তুমি এতগুলো মানুষের সামনে একজন বয়স্ক মহিলাকে এভাবে অসম্মান করো না। কিন্তু আসলে তো এখানে অসম্মান হচ্ছিল স্টোর ম্যানেজারের, কারণ সবাই তাকে দেখছিল। তাই ম্যানেজার এখানে তাকে বলে আরে নানি দয়া করে আমার পা ছাড়ুন, আমি তো শুধু আপনাকে ওয়ার্নিং দিচ্ছিলাম, তাই আমার পা ছাড়ুন এবং আপনার নাতনিকে নিয়ে চলে যান। তো এবার গংসুর নানি এই বাহানা দিয়ে কিছু ফ্রি প্যাকেট নিয়ে তার নাতনিকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। তো পরের দিন গংসুর স্কুল টিচার তাদেরকে বলে বাচ্চারা সবাই ফ্যামিলি সম্পর্কে একটা রচনা লিখবে, আর যেটা লিখবে 1 সপ্তাহের মধ্যেই। তো ক্লাস শেষে গংসু বসে বসে সেই টপিক সম্পর্কেই ভাবতে থাকে। এমন সময় সেখানে সাং এসে তাকে বলে আমি জানি তুমি আর তোমার নানি মিলে ডাইপার চুরি করো, আর এটা আমি এখন সবাইকে বলে দেব। তখন গংসু বলে এই কথাটা যেন সে কাউকেই না বলে, সে যা বলবে গংসু তাই করবে। এতে সাং জানায় তাকে তেমন কিছুই করতে হবে না, শুধু ইয়ংকে তার সাথে খাবার খাওয়ার জন্য রাজি করাতে হবে। তো এরপর গংসু চলে যায় ইয়ংকের কাছে। তখন ইয়ং বলে তুমি আমাকে মরতে বললে আমি তাতেও রাজি আছি, কিন্তু প্লিজ আমাকে সাংকের সাথে খাবার খেতে যাওয়ার কথা বলো না। গংসু বলে তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি যদি এটা না করো তাহলে সাং সবাইকে বলে দেবে যে আমি আর আমার নানি ডাইপার চুরি করি। তো এটা শুনে ইয়ং না চাইতেও অবশেষে রাজি হয়ে যায়। তো পরের দৃশ্যে ইয়ং সাংকের সঙ্গে বসে খাবার খেতে থাকে, কিন্তু সে ইয়ংকে বলে আমি অনেক কম খাই, এই সব কিছু তুমি খেয়ে নাও। কিন্তু ইয়ং এখানে মনে মনে চিন্তা করে ওর শরীর দেখে তো মনে হয় না যে ও কম খায়, আমার তো মনে হয় সে একটা বড় ঘোড়ার বাচ্চাও খেয়ে ফেলতে পারবে। এসব ভাবতে ভাবতে রেগে গিয়ে ইয়ং খাবারগুলো খেতে থাকে। এরপর সাংকের ক্যামেরায় তার আর ইয়ংকের কিছু ছবি তোলে। তো ক্যামেরা দেখেই ইয়ংকের গংসুর কথা মনে পড়ে যায়, কারণ গংসু তাকে বলেছিল তারও ক্যামেরায় ছবি তোলার শখ রয়েছে। তখন ইয়ং সাংকে বলে তুমি কি তোমার ক্যামেরাটি কিছুদিনের জন্য আমাকে দিতে পারবে? যেটা শুনে সাং মনে করে সে তার কাছে এই প্রথমবার কিছু চাইছে, এর মানে হয়তো ইয়ং তার প্রতি ইমপ্রেস হতে শুরু করেছে। তাই সে ইয়ংকের কথায় রাজি হয়ে যায় আর বলে তোমার যতদিন ইচ্ছে এটা রাখতে পারো। তো ইয়ং ক্যামেরাটি নিয়ে সাংকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপর গংসু যখন তার নানির কাছে আসে তখন তার নানি দোকানে কাজ করছিল। গংসু আর তার নানি সকাল থেকে না খেয়েছিল,
কারণ তাদের দোকানে তেমন কোনো কিছুই বিক্রি হয়নি। টাকাও খুব কম ছিল তার নানির কাছে যে কোনো কিছু তারা কিনে খাবে। তো তাদের পাশেই একটি রোলের দোকান ছিল। দোকানে সকল রোল বিক্রি হয়ে যাওয়ার পর অবশিষ্ট মাত্র 3টি রোলই বাকি ছিল। নানি তখন গংসুকে বলে, সন্ধ্যার মধ্যে যদি এই রোলগুলো বিক্রি না হয় তাহলে সেগুলো আমরা অর্ধেক দামেই পেয়ে যাব। তুমি শুধু দোয়া করো যেন সেগুলো কেউ না কেনে। কিন্তু তাদের ভাগ্য খারাপ ছিল। সেখান থেকে 2টি রোল এরই মধ্যে বিক্রি হয়ে যায়। বাকি ছিল শুধুমাত্র একটি রোল। তো সেই রোলটি অর্ধেক দামে কিনে গংসু আর তার নানি ভাগ করে খেয়ে নেয়। কিন্তু তারপরও তাদের পেট ভরে না, কারণ সেটা খুবই ছোট ছিল। তো বাড়িতে আসার পর তাদের দুজনেরই পেটে খুব ব্যথা শুরু হয়ে যায়। তাই নানি প্রথমে ওয়াশরুমে যেতে চেয়েছিল, কিন্তু তার আগেই গংসু ওয়াশরুমে গিয়ে বসে থাকে। নানি তখন গংসুকে বলে, তাড়াতাড়ি বাইরে বের হয়ে এসো। না জানি সে রোলওয়ালি রোলের সঙ্গে আমাকে কি খাইয়ে দিয়েছে। কালই আমি তার খবর নিচ্ছি। তো অবশেষে গংসু বাইরে বের হয় আর তার নানি জলদি ওয়াশরুমের ভেতরে প্রবেশ করে। তো কালকে গংসুর জিম ক্লাস ছিল, তাই তার জিমের জন্য একটি ড্রেস প্রয়োজন। কিন্তু গংসু জানতো যে তার নানির কাছে ড্রেস কেনার জন্য টাকা নেই। তাই সে তার নানিকে জিজ্ঞেস করারও সাহস পায় না যে তার কাছে টাকা আছে কিনা। অন্যদিকে ইয়ং তার বাড়িতে এসে আইসক্রিম খাচ্ছিল। এমন সময় তার মা এসে তাকে বলে, এত আইসক্রিম খেলে তো তুমি মোটা হয়ে যাবে। তখন ইয়ং বলে, আমি আমার বাবার মতো মোটা হব, তাতে কোনো সমস্যা নেই। এরপর আমি গংসুকে বিয়ে করব। তার মা বলে, এত ছোট বয়সে কেউ কি বিয়ে করে নাকি? আগে তুমি বড় হও, তারপর দেখা যাবে। এরপর আমরা ইয়ংকের বাবাকে দেখতে পাই, যে কিনা একটা মাংসের দোকান চালাতো। তো সেখান থেকে যাওয়ার সময় ইয়ং একটা মাংসের প্যাকেট তুলে নিয়ে যেতে থাকে আর বলে, আমি এটা গংসুকে দিতে যাচ্ছি। আসলে ইয়ংকের বাবা মা গংসুর নানিকে অনেক সাপোর্ট করতো, তাই তারা নিজেই মাংসের প্যাকেটটা গংসুর নানিকেই দিত। কিন্তু আমাদের হিরো ইয়ং এখানে গংসুকে ইমপ্রেস করার জন্য নিজেই মাংসের প্যাকেটটি তার বাড়িতে নিয়ে যায়। তো পরের দিন গংসু ক্যামেরা দিয়ে ইয়ংয়ের কিছু ছবি তুলছিল আর ইয়ংও হিরোদের মতো পোজ দিচ্ছিল। এরপর ইয়ং সেই ছবি স্কুলে নিয়ে যায় আর গংসুর অনেক প্রশংসা করতে থাকে, যেটা দেখে সাং বেশ রেগে যায় আর মনে মনে ভাবতে থাকে, আমি তাকে ক্যামেরাটা দিয়েছি নিজের ছবি তোলার জন্য, কিন্তু সে তো গংসুর ছবি তুলেছে এবং সেগুলো দেখিয়ে গংসুর বেশ প্রশংসাও করছে, তাও আবার আমার সামনে। তো এরপর তাদের জিম ক্লাসের সময় হয়ে যায় আর সবাই ড্রেস চেঞ্জ করে জিম ড্রেস পরে জিমের জন্য চলে যায়। ক্লাসে শুধুমাত্র গংসুই বসেছিল, কারণ তার কাছে জিম ড্রেস ছিল না। তো ক্লাসে একটা টেবিলের মধ্যে গংসু একটা পার্স দেখতে পায়, যেটা সে লুকিয়ে তার কাছে রেখে দেয়, অর্থাৎ চুরি করে নেয়, কারণ পার্সটিতে অনেক টাকা ছিল। তো যখন সেই মেয়েটি এই সম্পর্কে জানতে পারে যে তার পার্সটি চুরি হয়ে গিয়েছে, তখন সে ক্লাস টিচারকে এই সব কিছু জানায় এবং মেয়েটির মাও স্কুলে চলে আসে আর টিচারকে বলে, আমার মেয়ের পার্সটা যে চুরি করেছে তাকে আগে খুঁজে বের করুন, না হলে আমি এখান থেকে কিছুতেই যাব না। ক্লাসের সবার সন্দেহ হয় গংসুর ওপর, কারণ সে জিম ক্লাসে যায়নি, সে একাই সেখানে বসেছিল। তো এরপর গংসুর নানিকে স্কুলে ডাকা হয়। এদিকে সেই মেয়ের পার্সটি তার ব্রেঞ্চের মধ্যেই ছিল, যেটা এখনো কেউ চেক করেনি। গংসুর নানি গংসুকে বলে, তুমি বাইরে যাও, আমি এখানে তাদের সাথে কথা বলছি। তো তার নানি সেই স্টুডেন্টের মাকে বলে, গংসু কখনো এমন কাজ করতে পারে না, আপনার মেয়ে হয়তো পার্সটি অন্য কোথাও রেখে দিয়েছে আর এখন নিজেই ভুলে গিয়েছে। কিন্তু মহিলাটি বলে, আমি আপনার এবং আপনার পরিবারের সম্পর্কে সব জানি, আপনার মেয়ে তো পালিয়ে গিয়েছিল আর গংসুকে না জানি কোথা থেকে তুলে নিয়ে এসেছেন। এটা যে সত্যি আপনার নাতনি সেটার প্রমাণ কি? এতে গংসুর নানি প্রচন্ড রেগে যায় আর মহিলাটিকে বলে, গংসু আমার নাতনি, আমারই রক্ত, বুঝেছ? এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় আর একটা পর্যায়ে গংসুর নানি মহিলাটিকে মারতে শুরু করে। তো এরই মধ্যে সেখানে ইয়ং পার্সটি নিয়ে চলে আসে আর বলে, এই পার্সটি মাঠে পড়েছিল, আমরা যখন মাঠে লুকোচুরি খেলছিলাম তখনই হয়তো এটা পড়ে গিয়েছিল। তো এভাবেই এই সমস্যাটা সমাধান হয়ে যায়। আসলে ইয়ং সেই পার্সটি গংসুর ব্যাগ থেকেই নিয়ে এসেছিল, কিন্তু সে গংসুকে না ফাঁসিয়ে বরং তাকে বাঁচিয়ে নেয়
এরপর আমরা সেই লোকটিকে দেখতে পাই যে কিনা গংসুর টিচারকে পছন্দ করত। তো লোকটি টিচারকে বলে, আমি তো তোমাকে আগেই একটি কবিতা লিখে দিয়েছি, আবার একটা নতুন কবিতা লিখছি, আমাকে কিছুটা সময় দাও এটা কমপ্লিট করার। তখন টিচার বলে, সেটার আর কোনো প্রয়োজন নেই, আজকে বিকেলে আমরা বাইরে দেখা করব। যেটা শুনে লোকটি প্রচন্ড খুশি হয়ে যায়। অন্যদিকে গংসুর সাথে দেখা করার জন্য ইয়ং তার বাড়িতে আসে। তখন গংসু তাকে জিজ্ঞেস করে, তুমি সবাইকে সত্যিটা কেন বলনি যে পার্সটা আমি চুরি করেছিলাম? ইয়ং বলে, কারণ তুমি আমার খুব ভালো একজন বন্ধু। কিন্তু তুমি পার্সটি কেন চুরি করেছিলে? জিম ড্রেস কেনার জন্য? তখন গংসু বলে, না, আসলে নানির চোখে সমস্যা হয়েছে, তিনি ঠিকমতো দেখতে পান না। যদি চলাফেরা করতে গিয়ে কোথাও পড়ে যায় তাহলে খুব প্রবলেম হবে। এই জন্য আমি সেই টাকা দিয়ে নানির জন্য একটা চশমা কিনতে চেয়েছিলাম। তো অন্যদিকে আমরা গংসুর টিচার আর সেই লোকটিকে দেখতে পাই, যারা একটা বিচে বসে অনেক সুন্দর সময় কাটাচ্ছিল। এদিকে গংসু আর তার নানি বাড়িতে বসে টিভিতে তাদের ফেভারিট সিরিয়াল দেখছিল। এমন সময় হঠাৎ করেই তাদের টিভিটি নষ্ট হয়ে যায়। টিভি ছাড়া গংসুর নানি বেশ বোর হচ্ছিল। তখন গংসু বলে, চলো আমরা একটা গেম খেলি, আমি তোমাকে একটা সিক্রেট বলবো, যদি তুমি সেই সিক্রেটটা আগে থেকেই না জানো তাহলে আমি জিতে যাব, আর যদি সেটা তুমি আগে থেকেই জানো তাহলে তুমি জিতে যাবে। নানি বলে, এটা তো মনে হচ্ছে খুব মজার একটা গেম, তাহলে তুমি আগে শুরু করো। তখন গংসু বলে, আমি 2 দিন ধরে আমার পা ধুইনি। যেটা শুনে নানি বলে, এটা কোনো ব্যাপার হলো নাকি, আমি তো 4 দিন ধরে গোসলই করিনি। তো তারা এসব বলে অনেক হাসাহাসি করতে থাকে। এমন সময় গংসু হঠাৎ করে বলে বসে, নানি আমি তোমার আসল নাতনি না। যেটা শুনে নানি একদম চুপ হয়ে যায়। গংসু ভাবতে থাকে যে এখন তার নানি তাকে কি বলবে, কিন্তু তার নানি তাকে বলে, এটা আমি অনেক আগে থেকেই জানি। গংসু কিছুই বুঝতে পারছিল না যে তার নানি এটা কিভাবে জানলো। আসলে নানির মেয়ে যে লোকটিকে বিয়ে করেছিল সেই লোকটির প্রথম পক্ষের একটা মেয়েও ছিল, সেই মেয়েটাই হচ্ছে গংসু। তখন নানি বলে, আমি জানি আমার মেয়ে কেমন ছিল, সে কি তোমাকে খুব মারতো? তখন গংসু বলে, হ্যাঁ, সে আমাকে অনেক মারতো আর বাড়ির সকল কাজ আমাকে দিয়ে করাতো, কিন্তু সে আমাকে কখনোই তার থেকে দূরে সরিয়ে দেয়নি। সে যখন অসুস্থ হয়ে পড়ে তখন সে আমাকে তোমার ঠিকানা দিয়ে দেয় আর বলে যদি সে মারা যায় তাহলে যেন আমি জিনাকে নিয়ে তোমার কাছে চলে আসি, জিনা তোমার আসল নাতনি। তখন তার নানি বলে, রক্ত অন্য কারো তো কি হয়েছে, তুমি সব সময় আমার সাথেই থাকবে, তুমি আমার নাতনি, যে যাই বলো তোমাকে আমি কোথাও যেতে দেব না, তোমরা দুজনই আমার নাতনি, এমন কথা আর কখনো বলবে না। যেটা শুনে গংসু বেশ ইমোশনাল হয়ে যায়। এতদিন সে তার নানির কাছ থেকে এই সত্যিটা লুকিয়েছিল, কিন্তু আজ সেটা তার নানিকে বলতে পেরে তার মন অনেকটা হালকা হয় আর তারা সবাই মিলে শুয়ে পড়ে। তো পরের দিন গংসু আর তার নানি জিনাকে হসপিটালে নিয়ে যায়, যেখানে ফ্রিতে ভ্যাকসিন লাগানো হচ্ছিল। গংসু সেটারই ফর্ম পূরণ করছিল। তখনই সেখানে একজন মহিলা এসে নার্সকে জিজ্ঞেস করে, এটা কি সাইড ইফেক্ট ওয়ালা ভ্যাকসিন নাকি? আমার বাচ্চাকে বিনা সাইড ইফেক্টের ভ্যাকসিন লাগান। তখন গংসুও বলে, আমার বোনকে কোন ভ্যাকসিন দেওয়া হবে? আমার বোনকেও বিনা সাইড ইফেক্ট ওয়ালা ভ্যাকসিন দিন। এতে নার্স বলে, সেটা দিতে তো টাকা লাগবে। গংসু জানায়, তাহলে কি যাদের কাছে টাকা নেই তাদেরকে আপনারা সাইড ইফেক্ট ওয়ালা ভ্যাকসিন লাগাবেন? তখনই সেখানে গংসুর নানি আসে আর গংসুকে বলে, এদের সাথে কেন ঝগড়া করছো? তাদের মন অনেক বড়, এজন্যই তারা ফ্রিতে ভ্যাকসিন দিচ্ছে, তারা যেই ভ্যাকসিনই দেখ না কেন সেটাই দিতে দাও। তো এইসব কিছুটা দূরে দাঁড়িয়ে একজন ডক্টর দেখতে থাকে। এমন সময় একটা বাচ্চা নিচে পড়ে গিয়ে কান্না করতে থাকে। তখন গংসু গিয়ে দেখে এটা তো তারই বোন জিনা। আসলে নানি ভুল করে জিনাকে কোলে না রেখে অন্য কারো বাচ্চা কোলে নিয়েছিল। জিনা পড়ে যাওয়ার কারণে নাকে অনেক ব্যথা পায় আর তার নাক থেকে রক্ত বের হতে শুরু করে। গংসু দ্রুত তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। তখন ডক্টর জিনার ট্রিটমেন্ট করতে থাকে এবং ডক্টর দেখে জিনার পেটে র্যাশ হয়ে গিয়েছে। ডক্টর নানিকে জিজ্ঞেস করে, এই র্যাশগুলো কখন থেকে হয়েছে? তখন নানি জানায়, সকাল থেকে তো কোনো কিছুই ছিল না,
এখন থেকে এগুলো দেখা যাচ্ছে। তো সেখানেই একজন বড় ডক্টর জিনাকে চেক করে বলে, আমাদের শরীরে যখন ব্যথা লাগে তখন সেই স্থান থেকে রক্ত বেরিয়ে রক্তগুলো সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যায়, যার ফলে রক্ত পড়াও বন্ধ হয়ে যায়। কিন্তু এই বাচ্চাটির রক্ত আসলে জমাট বাঁধে না, যার ফলে সে ব্যথা পেলে তার রক্ত পড়া নিজে থেকেই বন্ধ হয়ে যেতে পারে না। তাই আপনাদেরকে সবসময় খুব ভালোভাবে তার প্রতি খেয়াল রাখতে হবে, যাতে করে সে কোনোভাবেই ব্যথা না পায়। আর এটা আসলে একটা রেয়ার একটি কন্ডিশন, যেটার অনেক ভালো ট্রিটমেন্ট নিতে হবে, তবেই সে সুস্থ হতে পারবে। তো জিনাকে কয়েকদিন সে হসপিটালে রেখেই ট্রিটমেন্ট দেওয়া হয়, কিন্তু এই ট্রিটমেন্টের জন্য ডক্টর তাদের কাছে 1 টাকাও নেয় না। আসলে এই ডক্টর আর ওই মহিলা ডক্টরটির বিয়ের পরে একটি বাচ্চা হয়েছিল, কিন্তু একটি রোগের কারণে বাচ্চাটির মৃত্যু হয়। আর এরপর থেকেই অসহায় মানুষদের তারা ফ্রিতে ট্রিটমেন্ট করে আর ভ্যাকসিনও ফ্রিতেই দেয়। তো গংসু সেই হসপিটালে থেকেই জিনা দেখাশোনা করে, আর তার নানি কোথাও একটা চলে যায়। তো হসপিটালে ইয়ং আসে, ইয়ংকে দেখেই জিনা কান্না করতে শুরু করে। তখন গংসু তাকে বলে, তোমাকে দেখে জিনা কান্না করছে, কিছুটা দূরে গিয়ে দাঁড়াও। এরপর সে জিনাকে গান গেয়ে ঘুম পাড়ায়। তখন ইয়ং বলে, তুমি তো অনেক সুন্দর গান করো, আমাকেও শেখাবে। এমন সময় মাইকে অ্যানাউন্সমেন্ট হয় যে একজন বৃদ্ধ মহিলা রিসেপশনে আছে, যার কোনো কিছুই মনে নেই যে সে কার সাথে দেখা করতে এসেছে। তো গংসু এটা শুনে দ্রুত সেখানে চলে আসে, আর এসে দেখে সেখানে তার নানি দাঁড়িয়ে রয়েছে। গংসুর নানির কোনো কিছুই মনে ছিল না যে সে কি করছে, কোথায় আছে। এটা দেখে গংসু বুঝতে পারে যে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে। তার নানি আস্তে আস্তে আগের কথা ভুলে যাচ্ছে এবং তার স্মৃতিশক্তিও কমতে শুরু করেছে। এরপর তারা বাসায় গিয়ে শুয়ে পড়ে। তো পরের দিন টিচার সবাইকে তাদের ফ্যামিলি সম্পর্কে লেখা রচনাটি পড়ে শোনাতে বলে। তখন গংসু তার লেখা রচনাটি পড়তে শুরু করে। সে লিখেছিল, একটি জঙ্গলের মধ্যে 3টা কুকুর বসবাস করত, বাবা মা আর তাদের একটা ছোট্ট বাচ্চা। তো একদিন বাচ্চাটির ক্ষুধা লাগে, তখন তার বাবা মা তার জন্য খাবার খুঁজতে যায়, কিন্তু তারা আর কখনোই ফিরে আসেনি, কারণ তাদেরকে একজন শিকারী ধরে ফেলে। তো ছোট্ট বাচ্চাটি তার বাবা মার জন্য অপেক্ষা করতে করতে হাঁপিয়ে যায় এবং কান্না করতে থাকে। সে তার বাবা মাকেও এখানে ওখানে সব জায়গায় খুঁজতে থাকে। সেই শিকারীটি বাচ্চাটিকেও ধরার চেষ্টা করে, কিন্তু বাচ্চাটি দৌড়ে পালিয়ে যায়। তো সে বেশি দূর পালাতে পারে না, কারণ সে সারাদিন না খেয়েছিল। এমন সময় সেখানে একজন বৃদ্ধ মহিলা আসে, যার কাছে না ছিল ভালো কাপড় আর না ছিল কোনো খাবার। সেই বৃদ্ধ মহিলাটিও ক্ষুধার্ত ছিল। তো সে কুকুরের বাচ্চাটিকে তার সাথে করে তার বাড়িতে নিয়ে যায়, আর তার বাড়িতে অবশিষ্ট যতটুকু খাবার ছিল সেগুলো সে আর বাচ্চাটি ভাগাভাগি করে খেয়ে নেয়। এরপর সে কুকুরের বাচ্চাটিকে বলে, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। আর এরই সাথে শেষ হয়ে যায় গংসুর লেখা ফ্যামিলি রচনাটি। তো তার এই লেখা রচনাটি শুনে ক্লাসে সবাই হাততালি দিতে থাকে, কারণ গংসু অনেক ভালো লিখেছিল আর কাহিনীটি সবার পছন্দ হয়। কিন্তু শুধুমাত্র গংসুই জানে এটা কোনো গল্প নয়, এটাই তার জীবনের সত্য। তো এরপর আমরা গংসুর নানিকে দেখতে পাই, যে কিনা তার বান্ধবীদের সাথে বসে কার্ড খেলছিল। এমন সময় তাদের সাথে নানির কথা কাটাকাটি হয়, আর তারা লড়াই করতে শুরু করে। নানি বলে, এতদিন ধরে তোমরা আমার সাথে খেলার সময় চিটিং করে আসছো, আমি আজকে এটা বুঝতে পেরেছি। কিন্তু নানির বান্ধবী জানায়, তুমি তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছ, এজন্য এই গেমটাও ভুলে গিয়েছ। আর সে গংসুকেও বলে, তুমি তোমার বোনকে নিয়ে অন্য কোথাও চলে যাও, নয়তো তোমার নানি তোমার বোনকে তুলে নিয়ে কোথাও ফেলে দেবে, আর পরে ভুলেও যাবে তাকে কোথায় রেখেছে। যেটা শুনে গংসুর নানি প্রচন্ড রেগে যায়, আর তার বান্ধবীকে এক ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। তো রাতের বেলা নানি কাপড় ধুতে থাকে, আর গংসুকে জিজ্ঞেস করে, তুমি আর তোমার বোন কি একা থাকতে পারবে? গংসু জানায়, আমি একা কিভাবে জিনার দেখাশোনা করব, আমরা 3 জনই একসাথে থাকবো। নানি বলে, আমার স্মৃতিশক্তি দিন দিন কমে যাচ্ছে, আমি মাঝে মাঝে কিছুই বুঝতে পারি না যে আমি কি করছি। ডক্টর তো বলেছে জিনার যেন ব্যথা না লাগে,
তাকে সব সময় চোখে চোখে রাখতে। আমার কারণে যদি তোমাদের কোনো ক্ষতি হয়ে যায়, আমার শুধু এটার জন্যই ভয় লাগে। গংসু বলে, থাকতে হলে আমরা একসাথেই থাকবো, আর কখনো আলাদা হয়ে যাওয়ার কথা বলবে না। তো পরের দিন গংসু তার বোন জিনাকে তার সাথে স্কুলে নিয়ে যায়। স্কুলে গিয়ে সে তার বোনকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করতে থাকে। তখন ইয়ংয়ের মাথায় একটা প্ল্যান আসে, আর সে সাংয়ের কাছে যায়। সাং সেখানে বসে পিৎজা খাচ্ছিল। তখন ইয়ং তাকে বলে, তুমি সব সময় এভাবে খেতে থাকলে তো মোটা হয়ে যাবে, কিন্তু আমি মোটা মেয়ে পছন্দ করি না। গংসুকে দেখো সে কতটা চিকন। তুমি যদি প্রতিদিন জিনাকে কিছুক্ষণ কোলে নিয়ে থাকো, তাহলে তুমিও গংসুর মতো চিকন হয়ে যাবে। তখন তোমাকেও অনেক সুন্দর লাগবে। তো ইয়ংয়ের কথা শুনে সাং রাজি হয়ে যায়, আর জিনাকে কোলে নিয়ে অনেক কষ্টে তাকে ঘুম পাড়িয়ে দেয়। যেটা করতে গিয়ে সে প্রচন্ড ঘেমেও যায়। এরপর গংসু বাসায় আসে, আর তার নানি জিনাকে তার কাছে কিছুক্ষণ রেখে দেয়। আসলে তার নানি যে রুমাল বিক্রি করত, সেই রুমালে সে তার নিজের কিছু ডিজাইনও তৈরি করত। তো সে তার কাজ করতে থাকে, আর তার চশমাটি পাশেই খুলে রাখে, কারণ সেটা ভেঙে গিয়েছিল। কিন্তু সেই চশমাটিতে সূর্যের আলো পড়তেই সেটা ফোকাস করে জিনার হাতে, আর জিনার হাত খুব খারাপভাবে পুড়ে যায়। কিন্তু তার নানি এসব কিছুই লক্ষ্য করে না, সে নিজের কাজই করতে থাকে। তো গংসু যখন এটা দেখতে পায়, তখনই সে দ্রুত জিনাকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর গংসুকে বলে, জিনাকে এখানে অ্যাডমিট করাতে হবে, কারণ তার হাতটি খুব খারাপভাবে জ্বলে গিয়েছে। তো গংসুর নানি যখন এসব কিছু জানতে পারে, তখন সে ঠিক করে সে আর তাদের সাথে থাকবে না, কারণ এভাবেই যদি চলতে থাকে তাহলে একটা সময় তাদের অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারে। অন্যদিকে আমরা সেই লেডি ডক্টর আর তার হাজব্যান্ডকে দেখতে পাই। তারা দুইজন সিদ্ধান্ত নেয় যে তারা জিনাকে অ্যাডপ্ট করবে, কারণ তাদের যে বাচ্চাটি মারা গিয়েছে সে দেখতে একদমই জিনার মতোই ছিল। এদিকে হসপিটালে জিনাকে দেখতে ইয়ং আর সাং আসে। গংসু তাদেরকে দেখে বলে, তোমরা কি কিছুক্ষণ জিনাকে দেখতে পারবে? আমি গিয়ে নানিকে দেখে আসবো সে ঠিক আছে কিনা। এতে ইয়ং আর সাং রাজি হয়ে যায়। অন্যদিকে গংসুর নানি তার বান্ধবীর ছেলেকে বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি জিনা আর গংসুকে কোনো ভালো ফ্যামিলিতে অ্যাডপ্ট করে দেব। তো লোকটি বলে, এটা তো খুব ভালো হবে, কিন্তু গংসুকে এতে রাজি হবে? সে কি তাকে ছেড়ে যেতে পারবে? নানি বলে, আমি তাকে এই বিষয়ে রাজি করিয়ে নেব। তো তখনই সেখানে গংসু চলে আসে। লোকটি গংসুকে বলে, ডক্টর জিনাকে অ্যাডপ্ট নিতে চায়। যেটা শুনে সে বেশ রেগে যায়, আর বলে, আমার বোনকে আমি কারো কাছে দেব না, সে আমার সাথেই থাকবে। তখন লোকটি বলে, জিনার এখন চিকিৎসার প্রয়োজন, চিকিৎসা করাতে গেলে অনেক টাকা লাগবে, আমরা এখন তার খরচ বহন করতে পারবো না, আমাদের এখন সেই সামর্থ্য নেই। আর জিনা ডক্টরের কাছে খুব ভালো থাকবে, তারা তার অনেক যত্নও করবে। গংসু এসব শোনার পরও রাজি হতে চায় না, আর তার নানি একদমই চুপচাপ থাকে। সে কোনো কথাই বলতে পারে না গংসুর সামনে। তো এরপর গংসু হসপিটালে চলে আসে তার বোনের কাছে, আর সে একা একা ভাবতে থাকে যে তার বোন যদি ডক্টরের কাছে গিয়ে তাদের মেয়ে হয়ে থাকে, তাহলে তার পুরো ট্রিটমেন্ট ভালো মতো হবে। জিনাও খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে, আর সে একটা সুন্দর জীবন কাটাতে পারবে। যেটা ভেবে সে জিনাকে অ্যাডপ্ট দিতে রাজি হয়ে যায়। অন্যদিকে গংসুর নানি গংসুর জন্য অনেক খাবার তৈরি করে, যেগুলো তাকে হসপিটালে নিয়ে গিয়ে গংসুকে দিতে হবে। কিন্তু কিছুক্ষণ পরেই নানি ভুলে যায় যে খাবারগুলো সে কোথায় কোন হসপিটালে নিয়ে যাবে। তাই সে সব খাবার নিজে খেয়ে ঘুমিয়ে পড়ে। তো রাতে যখন তার ঘুম ভাঙে, তখন তার মনে পড়ে গংসুকে তো খাবার দিয়ে আসতে হতো, সে তো একদমই সেটা ভুলে গিয়েছে। এটা মনে করে তার নিজের প্রতি অনেক রাগ হতে থাকে, আর সে নিজেই নিজের গালে মারতে থাকে। হসপিটালে গংসু না খেয়েই ঘুমিয়ে পড়ে, কারণ সে ভালো করেই জানতো তার নানির এই অসুখের কথা, যে তার নানি হয়তো নিশ্চয়ই খাবার আনতে ভুলে গিয়েছে। তো এরপর গংসুর নানি চলে যায় তার বান্ধবীর বাড়িতে, যাকে সে সেই দিন কাঠ খেলার সময় অনেক মেরেছিল। নানি সেই ঘটনার জন্য তার কাছে অনেক ক্ষমা চায়, আর তাকে বলে তার হাতে একটা ট্যাটু বানিয়ে দিতে। তো পরের দৃশ্যে আমরা গংসুকে দেখতে পাই, সে একটা নতুন চশমা কিনে বাড়ির দিকে যেতে থাকে। তো বাড়ি পৌঁছে সে তার নানির পাশে চশমাটি রেখে দেয়। তার নানি ঘুমোচ্ছিল, তখন সে বলতে থাকে, আমি তোমার জন্য নতুন চশমা এনেছি,
এখন তুমি সবকিছু পরিষ্কার দেখতে পারবে, তোমার আর কোনো অসুবিধা হবে না। আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জিনাকে ডক্টরের কাছে অ্যাডপ্ট দিয়ে দেব, যেখানে জিনা অনেক ভালো থাকবে, তার চিকিৎসাও ঠিকমতো করা হবে, সে একটা সুন্দর ফ্যামিলিও পাবে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি কখনোই তোমাকে ছেড়ে কোথাও যাব না, সব সময় তোমার খেয়াল রাখবো, আমরা সারা জীবন একসাথে থাকবো। তো এটা বলে গংসু সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখতে পারি গংসুর নানি তখনও জেগে রয়েছে, আর সে তার সব কথাই শুনতে পায় এবং সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তো পরের দিন লেডি ডক্টর আর তার হাজব্যান্ড জিনাকে অ্যাডপ্ট করে নেয় আর তাদের সাথে জিনাকে বাড়িতে নিয়ে চলে যায়, যেটা দেখে গংসু প্রচন্ড কান্না করতে থাকে। আর তার নানিও দূর থেকে দাঁড়িয়ে কান্না করছিল আর মনে মনে ভাবছিল আজ তার জন্যই জিনা তাদের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে, তার কারণেই জিনার হাত পুড়ে গিয়েছে। এসবের জন্য সে নিজেকেই দোষারোপ করতে থাকে। তো পরের দৃশ্যে আমরা গংসু আর তার নানিকে দেখতে পাই, যারা একসাথে বসে খাবার খাচ্ছে। কিন্তু তখনই হঠাৎ করেই গংসুর নানি সব খাবার নিচে ফেলে দেয় আর গংসুকে বকা দিয়ে বলে, তুমি কিভাবে তোমার বোনকে অন্য কারো কাছে অ্যাডপ্ট দিয়ে এত শান্তিমতো খাবার খাচ্ছ? তুমি আমার রক্ত না, তুমি এখনই চলে যাও আর ডক্টরের বাড়ি থেকে আমার আসল নাতনিকে নিয়ে এসো, আর তুমি এই বাড়ি থেকে চলে যাও। তখন গংসু বলে, নানি তুমি হয়তো অনেক রেগে আছো, তুমি আগে শান্ত হও আর এই খাবারটা খেয়ে নাও। কিন্তু গংসুর নানি রেগে গিয়ে তার হাত কামড়ে দেয়। এমন সময় সেখানে সেই লোকটি চলে আসে, যে কিনা নানির বান্ধবীর ছেলে ছিল। তো সে এসে গংসুকে বলে, তুমি স্কুলে যাও, আমি এদিকটা সামলাচ্ছি। এরপর লোকটি নানিকে বলে, আপনি এটা কি করছেন? গংসুর নানি বলে, আমার এখন বয়স হয়েছে, আমি এসব করছি কারণ গংসু যেন আমাকে ঘৃণা করে আর সে যেন তার বোনের সাথে ডক্টরের বাড়িতে গিয়ে থাকতে শুরু করে, সেখানে সে অনেক ভালো থাকবে। তো এরপর গংসু স্কুল শেষ করে বাড়িতে ফিরে আসে আর সে বাড়িতে এসে দেখতে পায় তার নানি তার ব্যাগ গুছিয়ে কোথাও একটা যাওয়ার জন্য বের হচ্ছে। তখন গংসু তার কাছে জানতে চায় যে সে একা কোথায় যাচ্ছে। নানি জানায়, আমি তোমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম, কিন্তু এখন তুমি না, এখন আমি যাব এই বাড়ি ছেড়ে। গংসু তার নানির হাত থেকে ব্যাগটা নিয়ে নেয় আর তাকে বলে, আমি তোমাকে কোথাও যেতে দেব না, আমরা একসাথে থাকবো। এতে নানি রেগে গিয়ে গংসুর দেয়া চশমাটা ছুঁড়ে মারে তার দিকে, ফলে চশমাটি পরে সাথে সাথেই ভেঙে যায় আর সেখান থেকে একটি কাচের টুকরো গিয়ে লাগে গংসুর গালে, ফলে তার গালটি কেটে যায় আর সেখান থেকে রক্ত বের হতে শুরু করে। তো এরপর গংসু চলে যায় তার বোনকে দেখার জন্য ডক্টরের বাড়িতে, আর সেখানে তারা গংসুর জন্য একটি রুম রেডি করে রেখেছিল। ডক্টর তাকে সেই রুমে নিয়ে যায় আর সেখানে গিয়ে গংসু রুমটির কিছু ছবি তুলতে থাকে। তখন ডক্টর জানায়, আমরা জানি তুমি তোমার বোনকে ছেড়ে আলাদা থাকতে পারবে না, তাই আমরা এই রুমটি তোমার জন্য সাজিয়েছি, তুমি যদি চাও তাহলে এখানেই আমাদের সাথে থাকতে পারো। কিন্তু গংসু তাদেরকে কোনো কিছু না বলেই সেখান থেকে নিজের বাড়িতে চলে আসে। তো তার নানি তাকে বলে তার মাথার চুল ধুয়ে দিতে, যেটা শুনে গংসু খুশি হয়ে তার নানির চুল ধুতে শুরু করে। এমন সময় তার নানি তাকে বলে, আমি জানি তুমি কোনো অবস্থাতেই আমাকে ছেড়ে যাবে না, কিন্তু তোমারও তো একটা ফিউচার রয়েছে, এখন তোমার বাকি বাচ্চাদের মতো খেলাধুলা করার বয়স, আর আমার যে মেডিকেল কন্ডিশন, আমার তো এখন হসপিটালে থাকা উচিত, যেখানে তারা আমাকে ভালোভাবে দেখাশোনা করবে। তুমি একটা কাজ করো, সে ডক্টরের বাড়িতে চলে যাও, তারা অনেক ভালো মানুষ, তোমার ভালো মতো দেখাশোনা করবে। যেটা শুনে গংসু কান্না করতে থাকে। তো পরের দিন গংসুর নানি তার ব্যাগ গুছিয়ে নেয় হসপিটালে যাওয়ার জন্য, কিন্তু গংসু বাইরে আসে না, সে একটা কোণে চুপচাপ বসে থাকে। তো তার নানি বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে, আর সে যাওয়ার সময় গংসু আর জিনার কথা ভেবে অনেক কান্না করতে থাকে। এদিকে গংসুও ঘরে বসে কান্না করছিল। এরপর গংসু চলে যায় সে ডক্টরের বাড়িতে, আর সে সেখানেই থাকতে শুরু করে। গংসুর নতুন বাবা মা তাকে একদম নিজের মেয়ের মতোই দেখত আর ভালোবাসত, কিন্তু গংসু এখনো তার নানিকে ভুলতে পারেনি, সে তাকে অনেক মিস করে। তো একদিন গংসু চলে যায় সেই হসপিটালে যেখানে তার নানি ভর্তি হয়েছিল, কিন্তু সে সেখানে গিয়ে তার নানিকে দেখতে পায় না। এতে সে প্রচন্ড ঘাবড়ে যায় আর এদিক ওদিক তার নানিকে খুঁজতে থাকে।
একটা সময় সে দেখতে পায় তার নানি একটা জায়গায় বসে হাতের কাজ করছে। তখন সে কাছে গিয়ে বলে, আমি এসে গিয়েছি। এতে তার নানি বলে, তুমি কে আর কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি কি তোমার ফ্যামিলিকে হারিয়ে ফেলেছো? চিন্তা করো না, আমি তাদেরকে খুঁজতে তোমাকে সাহায্য করব। এতে গংসু প্রচুর কান্না করতে থাকে যে তার নানি তাকেও ভুলে গিয়েছে। এরপর তার নানি তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার নাম কি? গংসু বলে তার নাম গংসু। তখন নানি বলে, গংসু অর্থ প্রিন্সেস, তাই না? আমি এই নামটা কখনোই ভুলবো না, কারণ আমার হাতে আমি গংসু আর জিনা এই দুইটা নামের ট্যাটু বানিয়ে রেখেছি। যেটা শুনে গংসু প্রচুর কান্না করতে থাকে আর সে বুঝতে পারে যে তার নানি তাদেরকে কতটা ভালোবাসে। তো এরপর গংসু বাড়িতে ফিরে আসে যেখানে সে বর্তমানে থাকতো, কিন্তু তার বাবা মা তাকে কোনো কিছুই জিজ্ঞেস করে না, কারণ তার ভালো মতোই জানতো গংসু কোথায় গিয়েছিল। তো পরের দিন সকালবেলা গংসুর নতুন বাবা মা খাবার তৈরি করে গংসুর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কিছুক্ষণ কেটে যাওয়ার পরও গংসু সেখানে আসে না। তখন তার মা রুমে যায় তাকে ডাকতে, কিন্তু সে সেখানে গিয়ে দেখতে পায় গংসু রুমে নেই। গংসু একটা চিঠি রেখে গিয়েছে যেটাতে লেখা ছিল, আমাকে মাফ করে দিও, আমি তোমাদের সাথে অনেক খুশি ছিলাম, কিন্তু আমি নানিকে ছাড়া থাকতে পারবো না, কারণ আমার নানির অবস্থা এখন এমন হয়ে গিয়েছে যে সে এখন আমাকেও চিনতে পারছে না। তার এখন আমাকে প্রয়োজন। আমি তাকে গোসল করিয়ে দিতাম, তার অনেক খেয়াল রাখতাম। আমি আবারও আমার নানির জন্য এসব করতে চাই, এজন্য আমি চলে যাচ্ছি। আর আজকের পর থেকে আমি আর কখনো জিনাকে দেখতে যাব না, কারণ সে এখন থেকে তোমাদের মেয়ে। আমি জানি তোমরা তার অনেক ভালোভাবে খেয়াল রাখবে, তাই এখন থেকে আমার নানি আমার কাছে সবকিছু। তো এরপর আমরা গংসু আর তার নানিকে দেখতে পাই। গংসু তার নানির অনেক ভালোভাবে খেয়াল রাখে। কখনো কখনো তো তার নানির সবকিছু মনে পড়ে, আবার কিছুক্ষণ পরেই সে সবকিছু ভুলে যায়। এভাবেই কিছুদিন কেটে যায়। তো একদিন হঠাৎ করেই গংসুর নানি অসুস্থ হয়ে পড়ে, আর সে গংসুকে বলে, ওই দিন আমরা যে গেমটা খেলেছিলাম সেটার কথা কি তোমার মনে আছে? চলো সেটা আবার খেলি। গংসু তখন বলে, ঠিক আছে। নানি বলে, ওই ড্রয়ারটি খুলো, যেখানে আমি তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছি। এরপর গংসু সেটা খুলে আর দেখতে পায় সেখানে তার মায়ের অস্থি রয়েছে, যেটা মুভির শুরুতে আমরা দেখেছিলাম। গংসুর মায়ের অস্থিটা নানির হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল। সেটা নানি গাম দিয়ে কোনো মতে ঠিক করে রেখেছিল, আর সেটার নিচে একটা সাদা কালার স্কার্ফও ছিল। নানি তাকে বলে, স্কার্ফটি আমি নিজের হাতে ডিজাইন করেছি, এটা তুমি তোমার কাছে রেখে দাও। এমনই আরেকটা স্কার্ফ আমি জিনার জন্য তৈরি করেছিলাম, যেটা আমি ডক্টরকে দিয়ে এসেছি জিনার জন্য। তুমি কি এটা আগে থেকে জানতে? গংসু বলে, না, আমি তো এটা জানতাম না। এইবার তুমি জিতে গিয়েছ, এবার আমার পালা। তুমি যখন ঘুমোচ্ছিলে তখন আমি তোমার গালে 5 বার কিস করেছি, এটা কি তুমি জানতে? নানি বলে, না, এটা তো আমি বুঝতেই পারিনি। এবার তুমি জিতে গিয়েছ, এবার আমার পালা। কিছুদিন আগের কথা, আমার বাড়ির সামনে একটা ছোট্ট মেয়ে তার বোনকে কোলে নিয়ে বসেছিল। সে ঘুমিয়ে পড়েছিল। তাদেরকে দেখে আমি এত বেশি খুশি হয়েছিলাম যেটা বলার বাহিরে। মেয়েটি আসার আগে তো আমি একাই থাকতাম, একাই খেতাম, একাই ঘুমোতাম, একদম অসহায়ের মতো জীবন কাটাচ্ছিলাম। কিন্তু জানো, তারা 2 বোন এখানে আসার পর আমি আমার জীবনের আসল মানে বুঝতে পেরেছি। আমি বেঁচে থাকার দ্বিগুণ আগ্রহ খুঁজে পেয়েছি। তারা আমার জীবনটাই বদলে দিয়েছে। আমি তাদেরকে অনেক ভালোবাসি, কিন্তু আমি এটা তাদেরকে কখনোই বলিনি। এটা শুনে গংসু কান্না করতে থাকে আর বলে, এবার তুমি হেরে গিয়েছ। আমি জানি তুমি আমাদেরকে কতটা ভালোবাসো। আমি এটাও জানতাম যে তুমি সারা জীবন তোমার সাথেই আমাকে রাখবে। তার নানি বলে, হ্যাঁ, আমি এবার হেরে গিয়েছি। তুমি কি এখন আমাকে এটার জন্য পানিশমেন্ট দেবে? গংসু বলে, হ্যাঁ, এখন তোমাকে আমার একটা গল্প শুনতে হবে, এটাই তোমার শাস্তি। তখন গংসু তার নানিকে ডগ ফ্যামিলির কাহিনীটা বলতে থাকে, যেটা সে তার স্কুলে শুনিয়েছিল। তো কাহিনীটি বলতে বলতে মাঝখানে তার নানি চোখ বন্ধ করে ফেলে আর শেষ নিঃশ্বাস ত্যাগ করে, অর্থাৎ তার নানি সেখানেই মারা যায়। সেটা দেখে গংসু প্রচুর কান্না করতে থাকে। সে এটা সহ্য করতে পারছিল না
সে তার নানিকে প্রচন্ড ভালোবাসতো। তো এভাবেই কয়েক বছর কেটে যায়। গংসু একাই থাকতো। সে কখনোই তার বোনের সাথে আর দেখা করার চেষ্টাও করেনি। আর এখন গংসু একজন প্রফেশনাল ফটোগ্রাফার হয়েছে। সে তার ফটো এক্সিবিশনের জন্য তৈরি হচ্ছিল। এরপর সে সেখানে একটি সাদা রঙের স্কার্ফ বের করে তার গলায় পরে নেয়, যেটা তার নানি তাকে দিয়েছিল। আর এই দৃশ্যটি আমরা মুভি শুরুতে দেখেছিলাম। তো সেখানে দুইজন ছেলে আর মেয়ে আসে। তাদেরকে কি চিনতে পেরেছেন? তারা হচ্ছে সেই ইয়ং আর সাং, এবং তারা এখন বিয়েও করে নিয়েছে। তারা গংসুকে বলে আর কত দেরি করবে, তাড়াতাড়ি চলো। তো এরপর তারা তিনজন ফটো এক্সিবিশনের জন্য বের হয়। অনেক নামি দামি লোকজন গংসুর ফটো দেখে তার অনেক প্রশংসা করতে থাকে। তো সবাই চলে যাওয়ার পর গংসু সেখানে একাই ছিল। এমন সময় সেখানে একজন মেয়ে আসে, আর মেয়েটি বলে, অবশেষে আমি তোমাকে খুঁজে বের করেছি। তখন আমরা দেখতে পাই সেই মেয়েটিও সেম সাদা রঙের একটা স্কার্ফ পরেছিল, যেটাতে একটা প্রিন্সেসের ডিজাইন করা ছিল। গংসু স্কার্ফটি দেখেই তাকে চিনতে পারে। এটা ছিল তার সেই ছোট বোন জিনা। এত বছর পর নিজের বোনকে দেখতে পেয়ে গংসু খুশিতে তাকে জড়িয়ে ধরে। তো সেখানে গংসুর তোলা ছবিগুলোর মধ্যে একটি ছবি ছিল, যেটা দেখে সবাই অনেক পছন্দ করেছিল এবং গংসুর প্রশংসাও করেছিল। ছবিটিতে গংসু, তার নানি আর তার ছোট বোন জিনা শুয়েছিল। আর এই সুন্দর দৃশ্যটির মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।